নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর ডব্লিউবিসিএস ফিল্মস 2022-এর জন্য কিন্তু এবারে লেজিসলেটিভ কাউন্সিল ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। কেন ইম্পর্টেন্ট? পশ্চিমবঙ্গে বিধান পরিষদ গঠনের যে প্রস্তাব পার্লামেন্টে দেওয়া হয়েছিল সেই প্রস্তাব কিন্তু ক্যাবিনেট পাশ করে দিয়েছে। তো এই পার্সপেক্টিভ থেকে ডব্লিউবিসিএস 2022 ফিল্মসে লেজিসলেটিভ কাউন্সিল থেকে আপনারা একটি কোশ্চেন এক্সপেক্ট করতে পারেন। কী টাইপের কোশ্চেন আসতে পারে এই নিয়ে আমরা আজ ডিটেলস আলোচনা করব। আশা করা যায় এখান থেকে আপনারা একটা নম্বর কমন পাবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। আচ্ছা, তার পূর্বে ডব্লিউবিসিএস ফিল্মস 2022-এর জন্য কমপ্লিট কোর্স, পলিটি, ইকোনমি, তার সাথে হিস্ট্রি, জিওগ্রাফি, প্রত্যেকটা সাবজেক্টের, সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের কমপ্লিট যে কোর্স সেটা আপনারা কীভাবে কিনবেন দেখে নিন। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে এই লিঙ্কটা দেওয়া থাকবে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা গুগল ফর্মে যাবেন। গুগল ফর্মে পেমেন্ট আইডি দেওয়া রয়েছে, ইউপিআই আইডি, ব্যাঙ্ক ডিটেলস, কিউআর কোড। সেখানে আমরা পেমেন্ট করে স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা গুগল ফর্মটি সাবমিট করে দেবেন আপনার ইমেল আইডি, পেমেন্ট প্রুফ দিয়ে, এবং 4 থেকে 6 ঘন্টার মধ্যে কিন্তু আপনার কাছে লিঙ্ক চলে যাবে। অলরেডি জিওগ্রাফির ক্লাস আর একটি ক্লাস বাকি, জিওগ্রাফির ক্লাস প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা কিন্তু অ্যানসিয়েন্ট মেডিভেল হিস্ট্রির ক্লাস শুরু করে দেবো। এবং আপনাদের একটা কনফিউশন দূর করে দিই, যারা এখন কিনছেন তাদেরও কোনো প্রবলেম নেই, তারা কিন্তু আগের ক্লাসগুলো এবং ম্যাটেরিয়ালগুলোও কিন্তু পাবেন। চলুন শুরু করা যাক। তো আমরা এটা কভার করবো কোথা থেকে? ভিশন আইএসের পিটি 365 এখান থেকে কিন্তু কভার করবো। এখান থেকে যাবতীয় যে তথ্যগুলো কমপ্লিট যে ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এখানে কেন নিউজে সেটা দেখে নিন। ক্যাবিনেট অ্যাপ্রুভ প্রপোজাল ফর ক্রিয়েশন অফ লেজিসলেটিভ কাউন্সিল ইন ওয়েস্ট বেঙ্গল। কিছু মাস আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে লেজিসলেটিভ কাউন্সিল বা রাজ্য বিধান পরিষদ গঠনের জন্য একটা প্রপোজাল ক্যাবিনেটে পাঠানো হয়েছিল এবং ক্যাবিনেট সেটা বা পার্লামেন্ট সেটা কিন্তু পাশ করে দিয়েছে। তো লেজিসলেটিভ কাউন্সিল সম্পর্কে জানতে হবে। পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসবে না যে কোন রাজ্য রিসেন্টলি এরকম করেছে, পরীক্ষায় কখনোই কোশ্চেন আসবে না। পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসবে পলিটির পার্সপেক্টিভ থেকে, লেজিসলেটিভ কাউন্সিল থেকে। তো প্রথম যে পয়েন্ট বলছি দেখুন, লেজিসলেটিভ কাউন্সিল ইজ দ্য আপার হাউস ইন দ্য স্টেট অ্যান্ড লাইক দ্য রাজ্যসভা ইট ইজ এ পার্মানেন্ট হাউস। প্রাথমিক যে কোশ্চেন এখান থেকে আসতে পারে, মনে রাখবেন লেজিসলেটিভ কাউন্সিল তার পাশাপাশি রাজ্যসভা দুটোই কিন্তু পার্মানেন্ট হাউস, এগুলোকে কিন্তু ডিসলভ করা যায় না। আর লেজিসলেটিভ কাউন্সিল হচ্ছে আপার হাউস। এখানে একজন মেম্বার হতে গেলে আপনার মিনিমাম বয়স 30 বছর হতে হয়। সেই জন্য এখানে বয়োজ্যেষ্ঠদের সভা বলা হয় রাজ্যসভাকে। আর লোকসভার ক্ষেত্রে 25 বছর, তেমনই কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে আপনার বয়স 25 বছর হতে হয়। তাহলে লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে আপনারা কী দেখলেন? লেজিসলেটিভ কাউন্সিল এটা একটা আপার হাউস স্টেটের ক্ষেত্রে, একেবারে রাজ্যসভার মতো। সেন্টারে যেটা আপনারা দেখেন রাজ্যসভা, আর স্টেটে দেখবেন এই লেজিসলেটিভ কাউন্সিল। আর এটা অবশ্যই পার্মানেন্ট হাউস। প্রতি 2 বছরে 1/3 সদস্য কিন্তু এখান থেকে পদত্যাগ করেন বলতে পারেন, বা বলতে পারেন অবসর নেন। তো এটা কিন্তু পার্মানেন্ট হাউস, এটাকে কিন্তু ডিসলভ করা যায় না। যেমন ধরুন রাজ্য বিধানসভা বা লোকসভা, এগুলোকে ডিসলভ করতে পারেন প্রেসিডেন্ট বা গভর্নর। এই যে লেজিসলেটিভ কাউন্সিল, একে কিন্তু কেউই ডিসলভ করতে পারে না। নেক্সট, মেম্বার্স of the council are either nominated by the governor of the state or are indirectly elected. এর যে মেম্বার, লেজিসলেটিভ কাউন্সিলের যে মেম্বার, তারা কিন্তু হয় গভর্নরের দ্বারা নমিনেটেড হন, না হয় ইনডিরেক্টলি ইলেক্টেড হন। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম ডিরেক্টলি ইলেকশন হয় না। এখানে আপনি আমি কিন্তু ভোট দেব না, এখানে ভোট কিন্তু অন্যভাবে হবে, ইনডিরেক্ট ইলেকশানের মাধ্যমে হবে, অথবা গভর্নর এখানে নমিনেশন দেবে, তার মাধ্যমেই কিন্তু এই লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বারদের নিযুক্ত করা হবে। তারপরে বলছে টেনিওর অফ দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল ইজ 6 ইয়ার। রাজ্যসভার ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা মেম্বারের টেনিওর 6 বছর, প্রতি 2 বছরে 1/3 কিন্তু তারা পদ খালি করেন। তো তেমনই কিন্তু এখানেও 6 বছর, 1/3 অফ দ্য মেম্বার্স অফ দ্য হাউস রিটায়ার আফটার এভরি 2 ইয়ার্স। তো প্রতি 2 বছর অন্তর অন্তর কিন্তু 1/3 মেম্বার তারা পদত্যাগ করেন বা তাদের পদ খালি করেন, রিটায়ার করেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং তার বয়স মিনিমাম কিন্তু 30 বছর হতে হবে। এ পারসন ক্যান নট সাইমultaneously বি এ মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার। তার পাশাপাশি একজন যে মেম্বার, তাকে কিন্তু পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারের কোনো রকম মেম্বার হলে চলবে না। অর্থাৎ রাজ্য বিধানসভা অথবা রাজ্যসভা অথবা লোকসভা, এর যে কোনো একটা মেম্বার হলে কিন্তু চলবে না, এবং তিনি কিন্তু কোনো রকম অফিস অফ প্রফিটে থাকলে চলবে না। আর মিনিমাম বয়স কত, এটা মাথায় রাখবেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মিনিমাম বয়স এখানে 30 বছর। নেক্সট স্লাইডে চলে যাব। কম্পোজিশন অফ লেজিসলেটিভ কাউন্সিল আগে দেখে নিই। কম্পোজিশন বা কত ভাগ, এখান থেকে কিন্তু একটি কোশ্চেন আপনারা এক্সপেক্ট করতে পারেন। তো মনে রাখবেন লেজিসলেটিভ কাউন্সিলের
ক্ষেত্রে 1/3 আর ইলেক্টেড বাই দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লেজিসলেটিভ অ্যাসেম্বলির দ্বারা কিন্তু 1/3 যত মেম্বার থাকবে তার 1/3 ইলেক্ট হন লেজিসলেটিভ অ্যাসেম্বলির দ্বারা, 1/6 ইলেক্ট হন গভর্নরের দ্বারা, অ্যাকচুয়ালি ইলেক্ট নয় নমিনেটেড হন বা নমিনেশনের দ্বারা ইলেক্টেড হন তারা গভর্নরের দ্বারা, 1/12 কাদের দ্বারা, যারা গ্র্যাজুয়েট হয়ে গেছে, 3 বছরের বেশি অলরেডি গ্র্যাজুয়েট হয়ে গেছে তারা কিন্তু নিযুক্ত করা, তাদের মধ্যে থেকে 1/12 নিযুক্ত করা হয়। আর টিচারদের মধ্যে থেকে অবশ্যই মনে রাখবেন সেকেন্ডারি লেভেলের নিচের টিচাররা নয়, সেকেন্ডারি লেভেল বা তার ওপরের টিচাররা, তাদের মধ্যে থেকে 1/12 কিন্তু নিযুক্ত করা হয়। আর 1/3 আর ইলেক্টেড বাই দ্য লোকাল বডি, যেমন ধরুন মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এরকম জায়গা থেকে কিন্তু 1/3কে নিযুক্ত করা হয়। আবার রিপিট করছি, 1/3 আর ইলেক্টেড, 1/3 ইলেক্ট হন এখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলির দ্বারা, 1/6 ইলেক্ট হন নমিনেট হন কার দ্বারা, গভর্নরের দ্বারা, 1/12 ইলেক্ট হন যারা 3 বছর আগে গ্র্যাজুয়েট হয়ে গেছেন তাদের দ্বারা, তাদের দ্বারা শুধু নয় তাদের মধ্যে থেকে 1/12 ইলেক্ট হন 3 বছর আগে যারা টিচার হয়ে গেছেন, এবং অবশ্যই সেকেন্ডারি লেভেলের নিচে কিন্তু নয়, সেকেন্ডারি লেভেল বা তার ওপরের টিচারদের মধ্য থেকে। আর 1/3 যে কোনো লোকাল বডি, যেমন ধরুন মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এরকম জায়গাতেই কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলের যে মেম্বার তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়। তো এই হচ্ছে টোটাল লেজিসলেটিভ কাউন্সিল, তাদের মেম্বারদের অ্যাপয়েন্টমেন্টের প্রসেস। এবার আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, সেগুলোও জানবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে এটা একটি, পরীক্ষা এখান থেকে একটি কোশ্চেন কিন্তু আসতেই পারে। আর্টিকেল 169 অফ দ্য কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 169, এখানে কি বলছে, পার্লামেন্ট মে বাই ল ক্রিয়েট অর অ্যাবলিশ দ্য লেজিসলেটিভ কাউন্সিল, অর্থাৎ পার্লামেন্ট কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করতে পারে, আবার লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু অ্যাবলিশ করতে পারে বা ধ্বংস করতে পারে, একেবারে ডিসলভ করতে পারে। পার্লামেন্টের হাতে কিন্তু এই ক্ষমতা রয়েছে। সেই জন্য দেখবেন আমাদের ভারতবর্ষে টোটাল বর্তমানে 6টি স্টেট এমন রয়েছে তাদের শুধুমাত্র লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে, বাকি স্টেটগুলোতে কিন্তু কোনো রকম লেজিসলেটিভ কাউন্সিল নেই। তো আর্টিকেল 169 কী বলছে, পার্লামেন্ট যে কোনো লয়ের মাধ্যমে লেজিসলেটিভ কাউন্সিলকে তৈরি বা অ্যাবলিশ করতে পারে। এবারে দেখুন, আপনাদের মনে কোশ্চেন আসতে পারে এই যে লেজিসলেটিভ কাউন্সিল কীভাবে তৈরি হয়, এটা কম্পোজিশন আমরা দেখলাম কতজন মেম্বার কোথা থেকে আসে, কিন্তু তৈরি কীভাবে হয়, এর যে প্রসিডিওর, এটা কিন্তু পরীক্ষার জন্যও ইম্পর্ট্যান্ট। দেখুন আর্টিকেল 169 একটু আগে বললাম আমি যে পার্লামেন্ট তৈরি করতে পারেন, তো অবশ্যই পার্লামেন্ট তৈরি করতে পারেন, কিন্তু যে কোনো একটি লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ধরুন পশ্চিমবঙ্গের লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হবে, তো পশ্চিমবঙ্গের লেজিসলেটিভ অ্যাসেম্বলির থেকে 2/3 সদস্যদের বা 2/3 মেম্বারদের কিন্তু একটা রেজলিউশন পাস হলো। তো এই রেজলিউশন পাস হওয়ার পরে এই রেজলিউশন কিন্তু পাঠিয়ে দেওয়া হলো, এই যে প্রস্তাবটা এটা পাঠিয়ে দেওয়া হলো কোথায়, পার্লামেন্টে এটা পাস হয়ে যাওয়ার পরে আর্টিকেল 169 মাধ্যমে কিন্তু পার্লামেন্ট পশ্চিমবঙ্গের লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করতে পারে। আবার এখানে আর্টিকেল 171 সম্পর্কে বলছে, এখানে কি বলছে, লেজিসলেটিভ কাউন্সিল ক্যান নট হ্যাভ মোর দ্যান 1/3 অফ দ্য নাম্বার অফ MLA ইন দ্য স্টেট, অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিলে কখনোই লেজিসলেটিভ অ্যাসেম্বলির 1/3 বেশি মেম্বার কিন্তু থাকতে পারে না। সিম্পল ওয়েতে দেখুন, পশ্চিমবঙ্গের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কতজন মেম্বার, 294 জন, তাহলে টোটাল পশ্চিমবঙ্গের লেজিসলেটিভ কাউন্সিলে কতজন মেম্বার থাকতে পারেন ম্যাক্সিমাম, এর 1/3, মানে কত, 1/3 কথার অর্থ হচ্ছে 98। তাহলে পশ্চিমবঙ্গের যে লেজিসলেটিভ কাউন্সিল সেখানে ম্যাক্সিমাম মেম্বার কত থাকতে পারেন, 98 জন ম্যাক্সিমাম মেম্বার থাকতে পারেন। আর মিনিমাম মেম্বার কত থাকতে পারেন, তো এখানে বলছে দেখুন নট লেস দ্যান 40, অর্থাৎ মিনিমাম যে নাম্বার সেটা হতে হবে 40 আর ম্যাক্সিমাম নাম্বার কিন্তু 98। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 40 এবং 98। তবে কিছু কিছু স্টেটের ক্ষেত্রে এক্সেপশন রয়েছে, যে স্টেটগুলোই যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মেম্বারদের সংখ্যা কম তাদের নিশ্চয়ই 1/3 ম্যাক্সিমাম হতে পারে না। তো এটা কিন্তু মাথায় রাখবেন, ম্যাক্সিমাম মেম্বার 98 পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, মিনিমাম মেম্বার 40, এবং যদি বলা হয় অন্য কোনো স্টেটের ক্ষেত্রে তাহলে 1/3, যত লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মেম্বার রয়েছে তার 1/3 কিন্তু ম্যাক্সিমাম আর মিনিমাম 40, এটা মাথায় রাখবেন। আরও তথ্য বলছে, টোটাল নাম্বার অফ মেম্বার ইন লেজিসলেটিভ কাউন্সিল অফ এ স্টেট শ্যাল নট এক্সিড 1/3 অফ দ্য টোটাল মেম্বার্স ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা একটু আগে বললাম, of that state provided that total number of members in legislative council shall in no case be less than 40, এবং 40-এর কম কিন্তু থাকতে পারে না, সেটাই কিন্তু যেটা একটু আগে বললাম সেগুলোই রয়েছে।
এখানে বলছে ওয়ান্স দ্য কাউন্সিল ইজ সেট আপ, যদি একবার পশ্চিমবঙ্গের লেজিসলেটিভ কাউন্সিল সেট আপ হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গকে ইনক্লুড করে টোটাল 7খানা স্টেটে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল থাকবে। কিন্তু বর্তমানে যেহেতু এখন লেজিসলেটিভ কাউন্সিল চালু হয়নি পশ্চিমবঙ্গে, সেহেতু কিন্তু পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে ভারতবর্ষে টোটাল 6টা স্টেটের লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে, বা 6টা স্টেটে বাইক্যামেরাল সিস্টেম রয়েছে বা দ্বিকাক্ষিক সিস্টেম রয়েছে। একটা রাজ্য বিধান পরিষদ এবং একটি রাজ্য বিধানসভা, এরকম দ্বিকাক্ষিক সিস্টেম রয়েছে। সেই স্টেটগুলোর নামও কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট। তো সেই স্টেটগুলোর নাম কী কী দেখুন, এখানে অন্ধ্রপ্রদেশ ইম্পর্টেন্ট, তেলেঙ্গানা ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রত্যেকটাই লেজিসলেটিভ কাউন্সিলকে ইনক্লুড করে রেখেছে। অর্থাৎ 6টা স্টেট, যে 6টা স্টেটের লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে সেই 6টা স্টেটের নাম কী কী, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটক। আবার রিপিট করছি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটক। এই স্টেটগুলোর নাম আপনাকে মাথায় রাখতে হবে, পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসতে পারে। এবারে আমরা দেখব লেজিসলেটিভ কাউন্সিল এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে বেসিক কিছু পার্থক্য, পরীক্ষায় যেখান থেকে কোশ্চেন আসতে পারে। তো মিনিংয়ের ক্ষেত্রে দেখুন, মিনিংয়ের ক্ষেত্রে বলছে আপার হাউস অফ দ্য ইন্ডিয়ান স্টেটস হুজ মেম্বার্স আর পার্টলি ইলেক্টেড অ্যান্ড পার্টলি নমিনেটেড। লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু আপার হাউস অফ ইন্ডিয়ান স্টেটদের আপার হাউস বা উচ্চ কক্ষ বলা হয়, যার মেম্বাররা পার্টলি ইলেক্টেড হন, অর্থাৎ কিছু মেম্বার ইলেক্টেড এবং ইনডিরেক্টলি, মাথায় রাখবেন এটা ইনডিরেক্টলি, এবং কিছু মেম্বার কিন্তু নমিনেশনের মাধ্যমে তার জায়গা দখল করেন। আর লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কিন্তু এটা লোয়ার হাউস বলা হয় স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে, আর সেন্ট্রাল লেজিসলেচারের ক্ষেত্রে কটাকে বলা হয় লোয়ার হাউস, লোকসভাকে। তো লোয়ার হাউস স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে, এবং এর যে মেম্বার তারা কিন্তু ইলেক্ট হন ডিরেক্টলি পিপলদের দ্বারা, সাধারণ মানুষের দ্বারা, আমার আপনার দ্বারাই কিন্তু এরা ইলেক্টেড হন। প্রিসাইডিং অফিসারকে, লেজিসলেটিভ কাউন্সিলের প্রিসাইডিং অফিসার কিন্তু চেয়ারম্যান, এখানে কিন্তু ভাইস প্রেসিডেন্ট নয়, ভাইস প্রেসিডেন্ট কিন্তু এখানে নেই। তো মাথায় রাখবেন চেয়ারম্যান হন প্রিসাইডিং অফিসার মেম্বারের সদস্যদের মধ্যে থেকে। আর লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তো আপনারা জানেন স্পিকার হন। আর মিনিমাম এজ লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে যেহেতু এটা আপার হাউস 30 বছর, লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে যেহেতু এটা লোয়ার হাউস 25 বছর। স্ট্রেংথ কত, ম্যাক্সিমাম থাকতে পারে লেজিসলেটিভ অ্যাসেম্বলির 1/3 এবং মিনিমাম থাকতে পারে 40 জন। আর লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কতজন, মিনিমাম 60 জন, ম্যাক্সিমাম 500 জন। মানি বিল, দেখুন মানি বিল যে ইন্ট্রোডিউস করার, অ্যামেন্ড করার, রিজেক্ট করার কিন্তু কোনো পাওয়ার নেই লেজিসলেটিভ কাউন্সিলের কাছে, কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে মানি বিল তৈরি করার, ইন্ট্রোডিউস করার, অ্যামেন্ড করার, রিজেক্ট করার পাওয়ার রয়েছে। বাজেটের যে ডিসকাস, সেখানে অবশ্যই অংশগ্রহণ করতে পারেন তারা, কিন্তু বাজেটের ডিসকাসের পরে কোনো রকম ভোট দিতে তারা পারেন না লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বাররা, কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বাররা কিন্তু বাজেটে দরকার অনুযায়ী ভোট দিতে পারেন প্রিভিলেজ মোশন অনুযায়ী, এক্সক্লুসিভ প্রিভিলেজ অনুযায়ী অ্যাসেম্বলির। আর ইলেকশন অফ প্রেসিডেন্ট, ভারতের যে প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার ইলেকশনের সময় কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলের কোনো রকম যোগদান নেই। কিন্তু সমস্ত রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাছাড়া দিল্লি এবং পুদুচেরির লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তারা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে যোগদান করেন। এর ক্রিটিসিজমও কিন্তু রয়েছে লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করার কারণ এখানে বলা হয় যে অনেক টাকা ফালতু নষ্ট করা হয়। অবশ্যই এটা একটা বেসিক ফ্যাক্ট, অবশ্যই বেশি টাকা নষ্ট করা হয়, যে কোনো একটা দরকারি প্রসিডিওর সেটাকে ডিলে করা হয় লেজিসলেটিভ কাউন্সিলের মাধ্যমে। আবার যে সমস্ত মেম্বাররা ভোটে জিততে পারেন না, তাদের মানে ব্যাকডোর হয়ে যায় এই লেজিসলেটিভ কাউন্সিল, তাদের পার্লামেন্টে বা বলতে পারেন তাদের স্টেট লেজিসলেচারে ঢোকার জন্য তাদের একটা পিছনের দরজা হচ্ছে এই লেজিসলেটিভ কাউন্সিল। এগুলো হচ্ছে ক্রিটিসিজম। তো এই হচ্ছে আমাদের লেজিসলেটিভ কাউন্সিল এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলির সাথে কিন্তু আমরা তুলনা করে দেখে নিলাম। এখান থেকে একটি কোশ্চেন আপনারা এক্সপেক্ট করতে পারেন, কারণ নিউজ যেহেতু রয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাছাড়া আপনারা যদি এগুলো ডিটেলসে কোর্স আকারে দেখতে চান, অবশ্যই এখান থেকে কিনে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।